এই লেকচারে আমরা ফেরোম্যাগনেটিজম সম্পর্কে আলোচনা করব। আর ফেরোম্যাগনেটিজমের একটি বিশেষ টপিক যেটা হচ্ছে যে ডোমেন কিভাবে ফর্ম হচ্ছে এবং হিস্টেরেসিস কার্ভ, এই দুটো বিষয়বস্তুর উপরে আমরা এই লেকচারে আলোচনা করব। এবং আমরা এই যে কন্টেন্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে পুরী এবং বব্বরের সলিড স্টেট ফিজিক্স থেকে। এইবারে আমরা ঠিক আগের লেকচারে উইস থিওরি সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম। তো এই যে ফেরোম্যাগনেটিজমের যে অরিজিন যেটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে না, দ্য এক্সচেঞ্জ ইন্টারাকশন বিটুইন দ্য নেবারিং ডাইপোলস ইন এ ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল generates an internal exchange field BE which aligns them in a particular direction। এটা সম্পর্কে আমরা অলরেডি আগের লেকচারে বলেছি যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালে কি থাকে না, একটা এক্সচেঞ্জ ফিল্ড বিই থাকে যার ভ্যালুটা হচ্ছে খুব হাই, এবং আমরা যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করে থাকি তার থেকে এই যে ইন্টারনাল এক্সচেঞ্জ ফিল্ডের যে ভ্যালুটা সেটা হচ্ছে অনেক হাই। এবং এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালে যে ডোমেন যেগুলো থাকে সেই ডোমেন অর্থাৎ যে নেবারিং ডাইপোলস যেগুলো থাকে সেই ডাইপোলসগুলোকে এই এক্সচেঞ্জ ফিল্ডটা চাইবে যে এক্সটার্নাল ফিল্ডটা যেদিকে আছে ঠিক সেই দিকে অ্যালাইন করতে। It is however observed that a ferromagnetic material such as iron does not exhibit a net magnetization unless it is placed in an external field। তো এখন ঘটনা যেটা হচ্ছে যে যেমন আয়রন হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, এবার আয়রন তখনই ম্যাগনেটিজম শো করবে যখন আয়রনকে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখবো। ম্যাগনেটিক ফিল্ড বলতে আমরা এক্সটার্নালি যে ফিল্ডটা অ্যাপ্লাই করছি সেখানে রাখার পরই আয়রন কিন্তু ম্যাগনেটিজম শো করবে। তো এটা হচ্ছে কেন কেন আমরা আয়রনের মধ্যে ম্যাগনেটিজম দেখতে পাচ্ছি? তো এটা উইস এক্সপ্লেন করেছিলেন। কিভাবে এক্সপ্লেন করেছিলেন না, উনি একটা কনসেপ্ট দিয়েছিলেন সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ডোমেন্স। এই ফেরোম্যাগনেটিক ডোমেন্স সৃষ্টি হয় বলেই আয়রনের মধ্যে ম্যাগনেটিজম পাওয়া যায়। According to this concept, a single crystal of a ferromagnetic solid is divided into a number of small regions called domains। তার মানে একটা সিঙ্গেল ক্রিস্টালকে আমরা ছোট ছোট রিজিয়নে ভাগ করে নিতে পারি যেগুলোকে আমি ডোমেন বলছি। ইচ ওয়ান অফ হুইচ ইজ স্পন্টেনিয়াসলি ম্যাগনেটাইজড বাই দ্য এক্সচেঞ্জ ফিল্ড। আমরা একটু আগে যে এক্সচেঞ্জ ফিল্ডের কথাটা বললাম, সেই এক্সচেঞ্জ ফিল্ড কী করবে, সে এই যে ডোমেনগুলোকে স্পন্টেনিয়াসলি ম্যাগনেটাইজ করবে। কিভাবে করবে সেটা আমরা বলছি। দ্য ম্যাগনেটাইজেশন ভেক্টরস অফ ডিফারেন্ট ডোমেন্স আর হাউএভার র্যান্ডমলি ওরিয়েন্টেড সো দ্যাট নো নেট ম্যাগনেটাইজেশন ইজ প্রডিউসড ইন দ্য মেটেরিয়াল অ্যাজ এ হোল। তো এই যে ডোমেন যেগুলো থাকবে এই ডোমেনগুলোর তো নির্দিষ্ট ম্যাগনেটিক মুভমেন্ট রয়েছে, কিন্তু আমরা যখন বাইরে থেকে কোনো ম্যাগনেটাইজেশন ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করিনি তখন কি হবে, এই সমস্ত যে ম্যাগনেটাইজেশন ভেক্টর মানে এই ডোমেনগুলোর যে ম্যাগনেটাইজেশন ভেক্টর বা ম্যাগনেটিক মুভমেন্ট হিসেবে এদেরকে আমরা ভাবতে পারি, এরা কি থাকবে যে র্যান্ডমলি ওরিয়েন্টেড অবস্থায় থাকবে। এমনভাবে র্যান্ডমলি ওরিয়েন্টেড অবস্থায় থাকবে যে যাতে করে আলটিমেটলি কোনো রকম ম্যাগনেটাইজেশন পাওয়া যাবে না। বাট ইন দ্য প্রেজেন্স অফ অ্যান এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, আমরা যখন একটা বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি তখন কি হবে, দ্য ডোমেন্স পয়েন্টিং ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড, মানে যে সমস্ত ডোমেনের ম্যাগনেটাইজেশন ভেক্টরটা এই যে অ্যাপ্লাইড ফিল্ডের সঙ্গে একই ডাইরেকশনে রয়েছে, দে গ্রো অ্যাট দ্য এক্সপেন্স অফ দোজ পয়েন্টিং ইন আদার ডাইরেকশন। মানে যে সমস্ত ডোমেনগুলোর ম্যাগনেটিক ভেক্টরটা অন্য ডাইরেকশনে আছে তাদের তুলনায় যে সমস্ত ডোমেনগুলোর ম্যাগনেটিক ভেক্টরটা অ্যাপ্লাইড ফিল্ডের সঙ্গে একই দিকে রয়েছে সেই সমস্ত ডোমেনগুলো সাইজে বেড়ে যেতে থাকে, thereby resulting in some non-zero magnetization in the material। যার ফলে কি হয় যে আলটিমেটলি আমরা একটা নন জিরো ম্যাগনেটাইজেশন পেয়ে থাকি। তো এটা আমরা কিভাবে পাচ্ছি সেটা আমরা ব্যাখ্যা করব। সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু নীল, মানে নীল একজন সায়েন্টিস্ট, উনি বলেছিলেন দ্য অরিজিন অফ ডোমেন স্ট্রাকচার অফ এ ফেরোম্যাগনেটিক সলিড রেস্টস ইন দ্য প্রিন্সিপাল অফ মিনিমাইজেশন অফ দ্য টোটাল এনার্জি অফ দ্য মেটেরিয়াল। তার মানে যেটা হচ্ছে যে একটা ফেরোম্যাগনেটিক সলিড
সবসময়তে চাইবে মানে এই যে ডোমেন স্ট্রাকচারটা, তার যে ডোমেন স্ট্রাকচারটা এমনভাবে হবে যাতে করে কি হয় যে তার যে টোটাল এনার্জিটা, তার টোটাল এনার্জিটা মিনিমাম যাতে হয়। এটা কিন্তু মানে যে কোনো মেটেরিয়ালই ট্রাই করে যে সবসময় মিনিমাম এনার্জি স্টেটে থাকতে। তো এই মিনিমাম এনার্জি, টোটাল এনার্জি মিনিমাম কিভাবে হবে, তার আগে জানতে হবে যে টোটাল এনার্জি বলতে কি কি বোঝানো হচ্ছে। টোটাল এনার্জি মানে হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম এক্সচেঞ্জ এনার্জি, ওই যে আগে যে আমরা আলোচনা যেটা করছিলাম যে একটা এক্সচেঞ্জ ফিল্ড তৈরি হচ্ছে, তো এই এক্সচেঞ্জ ফিল্ডে ধরুন যে এনার্জি, সেটা ছাড়াও আরও কিছু কিছু এনার্জি থাকে, যেমন কি ম্যাগনেটিক ফিল্ড এনার্জি, অ্যানাইসোট্রপি এনার্জি, ডোমেন ওয়াল এনার্জি অ্যান্ড ম্যাগনেটোস্ট্রিকটিভ এক্সচেঞ্জ এনার্জি। মানে অনেকগুলো বিভিন্ন ধরনের এনার্জি মিলে আলটিমেটলি কিন্তু একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের টোটাল এনার্জিটা পাওয়া যাচ্ছে। অ্যাজ অ্যান এক্সাম্পল, মানে আমরা একটা উদাহরণ দিতে পারি যে দ্য প্রেজেন্স অফ ফ্রি ম্যাগনেটিক পোলস at the ends of a magnetized specimen generates an external field H which gives rise to the magnetic field energy equal to half H dot B। মানে B যদি অ্যাপ্লাইড ফিল্ড যদি হয় তাহলে কি হবে যে আমরা যখন একটা মেটেরিয়ালকে এক্সটার্নাল ফিল্ডে রাখছি তখন কি হচ্ছে যে এই মেটেরিয়ালটার মধ্যে তো অনেকগুলো ফ্রি ম্যাগনেটিক পোলস থাকে। যেমন কি একটা আমরা যদি বলি যে কোনো একটা মেটাল রয়েছে, মেটালের মধ্যে যেমন কি অনেক চার্জ রয়েছে, বা ডাইইলেকট্রিক যদি বলি, ডাইইলেকট্রিকের মধ্যেও ছোট ছোট প্লাস চার্জ মাইনাস চার্জ, অর্থাৎ এরকম ছোট ছোট ডাইপোল মোমেন্ট যেমন তৈরি হয়, তেমনি ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রেও ম্যাগনেটিক পোলস থাকে। তো এবার আমরা যখন কোনো একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করি তখন এই ম্যাগনেটিক পোলসগুলো একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনে সজ্জিত হবে, এবং এর একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনে সজ্জিত হয়ে কী হবে, আরেকটা এক্সটার্নাল ফিল্ড তৈরি করবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে আলটিমেটলি কী হবে যে একটা এনার্জি ক্রিয়েট হবে, সেটা হচ্ছে হাফ এইচ ডট বি। দিস এনার্জি ক্যান বি লোয়ার্ড, এই যে এনার্জি যেটা তৈরি হলো, দিস এনার্জি ক্যান বি লোয়ার্ড বাই রিডিউসিং দ্য ভলিউম অফ দ্য ডোমেন বাই সাবডিভাইডিং ইট ইন্টু নেবারিং সাবডোমেন্স। তার মানে যেটা হচ্ছে যে এই যে এনার্জি যেটা তৈরি হলো, এখন যে কোনো মেটেরিয়াল তো চাইবে যে মিনিমাম এনার্জি সেটা থাকবে, তো সেটা হবে কি করে, সেটা হচ্ছে এরকম যে এই এনার্জিটাকে এভাবে মিনিমাম করা যায় যে একটা ডোমেনের যে ভলিউম যেটা আছে এই ভলিউমটাকে কমিয়ে দেওয়া, অর্থাৎ একটা পার্টিকুলার ডোমেনকে ছোট ছোট সাবডোমেনে ভেঙে দেওয়া, thereby reducing the field H and hence the magnetic field energy। তাহলে কি হবে যে ম্যাগনেটিক ফিল্ড এনার্জিটা কমে যাবে। However, such a subdivision of domains cannot continue indefinitely। তাহলে এই যে সাবডিভিশন হচ্ছে, সাবডিভিশন হলে এনার্জি কমে যাচ্ছে, কিন্তু সাবডিভিশনটা কতটা হতে পারে, অর্থাৎ এই যে প্রসেস যেটা, এটা কি কন্টিনিউ চলতে থাকবে, না সেটা হয় না, ইজ রেস্ট্রেন্ড, অর্থাৎ এটা থেমে যায় বাই দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ফরমেশন অফ ডোমেন ওয়ালস রিকোয়ার্স অ্যাডিশনাল এনার্জি। এই যে আমরা একটা পার্টিকুলার ডোমেনকে ছোটো ছোটো সাবডোমেনে ভাগ করছি, এই সাবডোমেন তৈরি হওয়ার জন্য কি হচ্ছে যে আলটিমেটলি এই যে ডোমেন ওয়াল, মানে একটা ডোমেনের বাইরে যে বাউন্ডারি যেটা রয়েছে, এই বাউন্ডারির সংখ্যা এবং বাউন্ডারির যে এরিয়া সেটা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে, এই বাউন্ডারি বেড়ে গেলে তখন কিন্তু একটা অ্যাডিশনাল এনার্জি লেগে যাবে। তাহলে কি এটা অন্যভাবে এনার্জিটাকে বাড়িয়ে তুলছে, এবং সেটা কিন্তু কখনোই হবে না, কারণ আগেই বলেছি যে যে কোনো মেটেরিয়াল সবসময় মিনিমাম এনার্জি সেটা থাকতে চাইবে। তাহলে এই যে সাবডোমেন তৈরি হওয়ার প্রসেসটা কিন্তু ইনডেফিনাইট চলবে না, একটা পার্টিকুলার নাম্বার অফ সাবডোমেন হওয়ার পরে এই প্রসেসটা থেমে যাবে। Thus, it can be concluded that whereas the presence of large domains is energetically unfavorable, a ferromagnetic material must possesses a domain structure consisting of number of smaller domains which corresponds to a state of minimum energy। মানে যেটা হচ্ছে যে বড় ডোমেন থাকা এনার্জেটিক্যালি আনফেভারেবল, এই কারণে ছোটো ছোটো ডোমেন থাকবে, যদিও তার একটা নির্দিষ্ট লিমিট থাকবে। ছোটো ছোটো ডোমেন যদি থাকে তাহলে কি হবে যে একটা ম্যাগনেটিক মেটেরিয়াল তার টোটাল এনার্জিটাকে মিনিমাম করতে পারবে। অল ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল এক্সিবিটস দ্য ওয়েল নোন হিস্টেরিসিস কার্ভস। এইবারে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল একটা পার্টিকুলার কার্ভ শো করে, যেটাকে আমরা হিস্টেরিসিস কার্ভ বলে থাকি। তো তার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে আমরা যখন ফেরোম্যাগনেটিক থিওরিটা আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে অ্যাট টি লেস দ্যান টিসি দেয়ার আর টু সলিউশনস ফর এম। এর দুটো সলিউশন পাওয়া যায়, এটা আমরা ঠিক আগের লেকচারে আলোচনা করেছিলাম যে এই যে এমএসটি অর্থাৎ যেটা স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন, তার আমরা গ্রাফিক্যাল প্লট করেছিলাম। এমএসটি
বাই এম জিরো টি, আরেকবার যেটা প্লট করেছিলাম যেটা জেনারেল এক্সপ্রেশন অফ এম ডিভাইডেড বাই এম জিরো। তো যেটা স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন তার যে গ্রাফিক্যাল প্লট যেটা ছিল সেটা একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছিল, এবং জেনারেল যেটা এম যেটা সেটাকে আমরা যখন প্লট করছিলাম তখন একটা কার্ভ পাওয়া গিয়েছিল অ্যাজ পার ব্রিলুয়া ফাংশন। তো এইবারে দেখা গিয়েছিল যে এম এর যখন আমরা সলিউশন বের করেছিলাম তখন দুটো সলিউশন পাওয়া গিয়েছিল ফর টি লেস দ্যান টিসির জন্য। তো এইবারে দিস সলিউশন ক্যান বি অবটেন ফ্রম দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লটস। এটা আমরা বলেছি যে এই যে টি মানে এই যে দুটো সেপারেট কার্ভ, এই দুটো সেপারেট কার্ভের ইন্টারসেকশন থেকে সলিউশনটা পাওয়া যায়, এবং এরকম একটা ইকুয়েশন পাওয়া গিয়েছিল যেটা আমরা এই লেকচারে আলোচনা করছি না, অলরেডি এটা আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছি। তো যেটা হচ্ছে যে এই যে the physical cause of the phenomena of hysteresis can be understood from the concept of domains. আমরা একটু আগে যে ডোমেন যেটা আলোচনা করছিলাম ডোমেন সম্পর্কে, তো এই যে হিস্টেরিসিস কার্ভ যেটা আমরা পাচ্ছি এই হিস্টেরিসিস কার্ভকে এই ডোমেনের থিওরি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। The magnetization produced in a ferromagnetic solid in the presence of an external magnetic field may be attributed to, মানে যে ম্যাগনেটাইজেশনটা প্রডিউস হলো সেটা কেন প্রডিউস হচ্ছে সেটা এইভাবে আমরা ব্যাখ্যা করি যে গ্রোথ ইন দ্য সাইজ অফ ডোমেন্স হ্যাভিং ফেভারেবল ওরিয়েন্টেশন উইথ রেসপেক্ট টু দ্য অ্যাপ্লাইড ফিল্ড অ্যাট দ্য এক্সপেন্স অফ দোজ হ্যাভিং আনফেভারেবল ওরিয়েন্টেশন। তাহলে কি হচ্ছে যে কিছু কিছু পার্টিকুলার ডোমেনের সাইজের গ্রোথ হবে। কোন ডোমেনগুলো সাইজের গ্রোথ হবে, মানে যাদের ক্ষেত্রে এই ম্যাগনেটাইজেশন ভেক্টরের যে ওরিয়েন্টেশন সেটা অ্যাপ্লাইড ফিল্ড ভেক্টরের সঙ্গে একই ডাইরেকশানে থাকবে। আর কি হবে, যেটা হচ্ছে রোটেশন অফ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটাইজেশন অফ ভেরিয়াস ডোমেন্স অ্যালং দ্য ফিল্ড ডাইরেকশন। এবং এই যে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যেগুলো রয়েছে সেগুলো রোটেশন হবে, এবং রোটেশন কিভাবে হবে যাতে করে এনার্জিটা মিনিমাম হয় এবং সেটা যেটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে তার সঙ্গে যাতে অ্যালাইন থাকে সেই অনুসারে কিছু রোটেশন দেখা যাবে। এবার এটাকে আমরা এই ফিগারে আমরা দেখাবো, যেমন কি এটা হচ্ছে আনম্যাগনেটাইজ স্পেসিমেন, মানে যখন আনম্যাগনেটাইজ স্পেসিমেন যখন থাকে তখন এই যে ম্যাগনেটাইজেশন ভেক্টরগুলো এমনভাবে থাকে যে যাতে করে কোনো নেট ম্যাগনেটাইজেশন না থাকে। যেমন আমি যদি কম্পেয়ার করি, যেমন এই ডোমেনটার ভেক্টরের ডাইরেকশন এই দিকে, এটা হচ্ছে ঠিক অপোজিট, তার মানে এটাকে ক্যান্সেল করছে। আবার এই দুটো ডোমেন আমি যদি কনসিডার করি তাহলে দেখা যাবে যে ভেক্টরের ডাইরেকশনগুলো ম্যাগনেটাইজেশন ভেক্টরের ডাইরেকশনগুলো এমনভাবে আছে যাতে তারা একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে এই যে যখন আমরা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করছি না তখন কোনো ম্যাগনেটাইজেশন দেখা যাচ্ছে না। এবার আমি একটা এক্সটার্নাল ফিল্ড এই যে অ্যাপ্লাই করলাম যেটার ডাইরেকশনটা হচ্ছে এই দিকে, তাহলে কি হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই যে ডোমেন যেটা রয়েছে এই ডোমেনের যেটা ম্যাগনেটাইজেশন ভেক্টরের যে ডাইরেকশন সেটা হচ্ছে আমি যে ফিল্ডটা অ্যাপ্লাই করলাম তার সঙ্গে একই দিকে রয়েছে। তাহলে কি হবে, এই যে পার্টিকুলার যে ডোমেন যেটা আছে এই পার্টিকুলার ডোমেনটার গ্রোথ হলো, এই যে সেকেন্ড ফিগারে এই পার্টিকুলার ডোমেনটার গ্রোথ হলো, কিন্তু অন্য যে ডোমেন যেগুলো আছে তাদের কিন্তু এতটা গ্রোথ হলো না, এই পার্টিকুলার ডোমেনটারই কিন্তু বেশি গ্রোথ হলো। তাহলে এখানে বলা রয়েছে যে ম্যাগনেটাইজেশন বাই ডোমেন গ্রোথ, তাহলে আমি একটা নেট ম্যাগনেটাইজেশন পাচ্ছি যেহেতু ডোমেনের গ্রোথ হয়ে গেল। আবার এইখানে যেটা দেখানো হয়েছে যে ম্যাগনেটাইজেশন বাই ডোমেন রোটেশনটা কীভাবে হচ্ছে, যেমন আমি যদি এই ভেক্টরটা যদি কম্পেয়ার করি, এটা ডাইরেকশনটা এখন এইভাবে আছে, আগে ছিল এরকম, এখনও মানে যখন গ্রোথ হয়েছে তখন এর কোনো চেঞ্জ হয়নি, কিন্তু যখন রোটেশন যখন হবে তখন এই ভেক্টরটা ঠিক এইরকমভাবে হয়ে গেল। এরকমভাবে হওয়ার কারণটা যেটা হলো, যেহেতু এক্সটার্নাল ফিল্ড এই বরাবর রয়েছে তাহলে এই ভেক্টরটা চাইছে যে অন্তত কিছুটা মানে এক্সটার্নাল ফিল্ডের দিকে অ্যালাইন হতে, সেই জন্য এর একটা রোটেশন হলো। আবার এই নিচের যে ভেক্টর যেটা রয়েছে নিচের ডোমেনটার যে ভেক্টরটা সেও কিন্তু চাইছে যে এক্সটার্নাল ফিল্ড যেদিকে রয়েছে তার সঙ্গে অ্যালাইন হতে, তাহলে এখানে একটু রোটেশন হলো। রোটেশন হওয়ার জন্য আমি একটা নেট ম্যাগনেটাইজেশন পেলাম। আগে তারা যেমন ক্যান্সেল আউট করছিল, একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছিল, এখানে তারা কিন্তু একে অপরকে ক্যান্সেল করছে না। এই দুটো ভেক্টর যদি আমরা কনসিডার করি এবং আমরা একটা নেট ম্যাগনেটাইজেশন পাচ্ছি। এবারে আমরা হিস্টেরিসিস কার্ভের ব্যাখ্যা দেবো ইন টার্মস অফ দ্য ডোমেন থিওরি। তো হিস্টেরিসিস কার্ভটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে হিস্টেরিসিস কার্ভ। এখানে এক্স অ্যাক্সিসে যে অ্যাপ্লাইড ফিল্ড এইচ এটা প্লট করা হচ্ছে
এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ওই ম্যাগনেটিক মেটেরিয়ালের যে নেট ম্যাগনেটাইজেশন এম যেটা পাচ্ছি সেই নেট ম্যাগনেটাইজেশন এমকে আমরা প্লট করছি। তো গ্রাফটা শুরু হচ্ছে এইভাবে, ও থেকে এ। আমরা প্রথমে ও এ কীভাবে পাচ্ছি সেটার ব্যাখ্যা করছি। তো ও থেকে এ যে রিজিয়ন যেটা রয়েছে, ইনিশিয়াল পোর্শন যেটা রয়েছে, এই ইনিশিয়াল পোর্শন যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ডোমেন গ্রোথের জন্য, অর্থাৎ এই ফিগারে যেটা আমরা ডোমেন গ্রোথ যেটা দেখিয়েছি সেই ডোমেন গ্রোথের জন্য ইনিশিয়াল পোর্শন ও এ পাওয়া যাচ্ছে এবং এটাকে বলা হচ্ছে রিভার্সিবল ওয়াল ডিসপ্লেসমেন্ট। রিভার্সিবল কথাটার মানে হচ্ছে যে আমরা যদি ও থেকে এ পর্যন্ত এই পর্যন্ত মানে গ্রোথটা হওয়ার পরে যে ম্যাগনেটাইজেশনটা যেটা পেলাম, আমরা যদি ফিল্ডটাকে যদি রিভার্স যদি করে দিই তাহলে কি হবে, তখন ম্যাগনেটিক স্পেসিমেনটা আগে যেমন ছিল ঠিক সেই অবস্থায় ফিরে আসবে। এই জন্য একে বলা হচ্ছে যে রিভার্সিবল ওয়াল ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে ওয়ে পোর্শন যেটা আছে সেটা হচ্ছে ডোমেন গ্রোথের জন্য হচ্ছে এবং এটা হচ্ছে রিভার্সিবল। অ্যাজ দ্য ফিল্ড ইনক্রিজেস এ গ্রেটার নাম্বার অফ ডোমেন্স গ্রো ফেভারেবলি হুইচ রেজাল্টস ইন এ লার্জ ইনক্রিজ ইন ম্যাগনেটাইজেশন পোর্শন এ বি। তাহলে নেক্সট পোর্শন হচ্ছে এ থেকে বি। এই এবি পোর্শনটা কীভাবে আসছে না, আমি এইচের ভ্যালুটা আমি যদি এইভাবে যদি এগোই তার মানে কি এইচটা বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি। তাহলে এ থেকে বি পর্যন্ত এইচটা আমরা বাড়িয়ে বাড়িয়ে গেলাম এবং বাড়িয়ে যাওয়ার জন্য কি হলো যে ম্যাগনেটাইজেশনের অনেকটা ভ্যালুটা চেঞ্জ হলো এ থেকে বি, অর্থাৎ ম্যাগনেটাইজেশন খুব শার্পলি বাড়ছে এবং বাড়ার কারণটা কিন্তু একই, যেটা হচ্ছে যে ডোমেন গ্রোথ। কিন্তু এখানে যেটা বিষয়বস্তু যেটা হলো সেটা হচ্ছে ইরিভার্সিবল ওয়াল ডিসপ্লেসমেন্ট। মানে এখন যে ডোমেন গ্রোথ যেটা হলো সেটা কিন্তু ইরিভার্সিবল, মানে আমি যদি এই অবস্থায় যদি ফিল্ডটাকে যদি রিভার্স করি তাহলে কিন্তু এই যে আনম্যাগনেটাইজ স্পেসিমেনের যে স্ট্রাকচার যেটা আগে ছিল সেই অবস্থায় কিন্তু সে আর ফিরে যেতে পারবে না। এই কারণে একে বলা হচ্ছে যে ইরিভার্সিবল ওয়াল ডিসপ্লেসমেন্ট। The growth of the domains continue until the favorable domains grow up to a maximum extent with their magnetization vector still pointing along the so-called easy direction of magnetization। মানে আমি আরও যদি ফিল্ড বাড়িয়ে যদি যাই তাহলে আবার মানে ওই ডোমেনগুলো বাড়তে থাকবে এবং বেড়ে বেড়ে একটা ম্যাক্সিমাম জায়গায় আসবে এবং ম্যাক্সিমাম জায়গায় আসার পরে কি হবে যে অ্যাজ দ্য ফিল্ড ইনক্রিজেস ফার্দার, আরও যদি ফিল্ড যদি বাড়িয়ে দিই, দ্য ডোমেন্স রোটেট ফ্রম দেয়ার ইজি ডাইরেকশন টু দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফিল্ড। মানে এরপরে যেটা হচ্ছে মানে আমি যদি এই যে বি এর পর থেকে আমি যদি লাস্টের দিকটার কথা যদি ভাবি, এই কার্ভের শেষের দিকটা, তাহলে এখানে যেটা দেখা যাবে যে এখন যে ম্যাগনেটাইজেশন যেটা বাড়ছে সেটা বাড়ছে ঠিক কথাই, কিন্তু আগে এবি এর যে র্যাপিড গ্রোথ যেটা হচ্ছিল এটা ঠিক র্যাপিড গ্রোথ হবে না, এটা টেন্স টু একটা স্যাচুরেশন জায়গায় যাওয়ার চেষ্টা করবে এবং এই পোর্শনে ডোমেন রোটেশন হয়। এই যে বি পজিশনের পর থেকে এখানে যেটা লেখা রয়েছে যে ডোমেন রোটেশন, অর্থাৎ আমরা একটু আগেই যে ফিগার যেটা দেখালাম যে কিছু কিছু ডোমেন যেগুলো রয়েছে তার ম্যাগনেটাইজেশন ভেক্টরটা কি চাইবে, সেই চাইবে যে এক্সটার্নাল ফিল্ড যেদিকে রয়েছে সেই বরাবর ম্যাগনেটাইজেশন ভেক্টরটাকে ওরিয়েন্ট করতে। তাহলে এখন যে ঘটনাটা দেখা যাবে সেটা হচ্ছে ডোমেন রোটেশন। এই রোটেশনের জন্য ম্যাগনেটাইজেশনটা কিছুটা বেড়ে যাবে। এইবারে কি হবে যে বাড়লো, বাট দ্য ম্যাগনেটাইজেশন ইনক্রিজেস স্লোলি, যেটা বললাম যে স্লোলি বাড়ছে, অ্যান্ড ফাইনালি অ্যাটেন্স এ স্যাচুরেশন ভ্যালু এমএস হোয়েন অল দ্য ডোমেন্স পয়েন্ট অ্যালং দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড। তার মানে যেটা হচ্ছে যে যখন এই এই যে বিভিন্ন ডোমেনের ম্যাগনেটাইজেশন ভেক্টরটা যখন কমপ্লিটলি অ্যালাইন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্সটার্নাল ফিল্ড এইজের সঙ্গে কমপ্লিটলি যখন অ্যালাইন্ড হয়ে যাচ্ছে, তখন আর নেট ইনক্রিজ অফ দ্য ম্যাগনেটাইজেশন আমরা পাবো না। তখন কি হবে, আমরা একটা স্যাচুরেশন ভ্যালু অফ এমএসে পৌঁছে যাব। তাহলে এই যে জায়গা যেটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে হচ্ছে যে ম্যাগনেটাইজেশন আর বাড়ছে না, আমরা একটা স্যাচুরেশন ভ্যালু পেলাম যেটা হচ্ছে কার্ভের সিআই। এই যে সিআই পোর্শন যেটা, এটা একটা স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনকে ইন্ডিকেট করছে। তাহলে আমরা একটা স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনের জায়গায় পৌঁছে গেলাম। অন ডিক্রিজিং দ্য ফিল্ড, যেহেতু আর আমাদের ম্যাগনেটাইজেশনটা বাড়ছে না, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ফিল্ড যেটা রয়েছে এইখান থেকে, অর্থাৎ আই পজিশনে আসার পরে এই এক্সটার্নাল ফিল্ডটাকে আমি এবার কমানোর চেষ্টা করছি এবং দেখছি যে আমরা যদি এইচটাকে কমাই তাহলে আমরা কি ধরনের কার্ভ পাচ্ছি। তো এখানে মজার ব্যাপার যেটা হলো, আমরা যখন এই এক্সটার্নাল ফিল্ডটাকে কমিয়ে যাব তখন কি দেখা যাবে, তখন এই যে ইনিশিয়ালি এ বি সি আই যে পথে কার্ভটা এসেছিল, এখন সেই কার্ভটা সেই পথে যাবে না। এখন সে যে পথে যাবে সেটা হচ্ছে আই সি ডি,
বিটা এই কার্ভের জন্য ছিল, আইসিডি এই পথে কার্ভটা কিন্তু ট্রেসড হবে। তাহলে যেটা হলো যে দ্য ম্যাগনেটাইজেশন ডাজ নট ফলো দ্য সেম পাথ ফলো করছে না। কেন করছে না? বিকজ দ্য অ্যালাইন ডোমেন্স ডু নট রিগেইন দেয়ার র্যান্ডম স্টেট অফ ওরিয়েন্টেশন ইজিলি। তার মানে যেটা হচ্ছে যে আমরা যখন ফিল্ডটা অ্যাপ্লাই করেছিলাম তখন ডোমেনগুলো একটা নির্দিষ্ট দিকে অ্যালাইন হয়ে গেছিলো। এবার ফিল্ডটাকে রিভার্স করলে আগে যেভাবে অ্যালাইন তারা ছিল সেই আগের অবস্থাটা তারা কিন্তু কোনোভাবে ফিরে পায় না। যেহেতু আগের অবস্থাটা তারা ফিরে পারছে না, তখন কি হচ্ছে, তখন এই কার্ভটা কি হচ্ছে যে এই পথে না এসে অন্য একটা পাথ ফলো করছে। তার কারণটা হচ্ছে যে যেহেতু ডোমেনগুলো একটা নির্দিষ্ট দিকে অ্যালাইন্ড হয়ে গেছে, এক্সটার্নাল ফিল্ডটাকে রিভার্স করলেও আগের অবস্থাটা আমরা ফিরে পাচ্ছি না। এই কারণে অন্য পাথ সে ফলো করছে এবং এই পাথটা হলো আইসিডি। এবং আরও যেটা মজার ব্যাপার যেটা হলো, আমরা যদি এই জায়গাটা যদি দেখি, অর্থাৎ এই পজিশনটা ও মানে ফিল্ডটাকে নেগেটিভ করতে করতে, মানে কমাতে আমরা এখন কিন্তু জিরো অবস্থায় চলে এসেছি। অর্থাৎ এখানে কিন্তু আমরা কোনো এক্সটার্নাল ফিল্ড দিচ্ছি না। কিন্তু দেখা যাচ্ছে যদিও আমরা কোনো এক্সটার্নাল ফিল্ড দিচ্ছি না, তা সত্ত্বেও কিন্তু এইখানে একটা নেট ভ্যালু অফ ম্যাগনেটাইজেশন পাওয়া যাচ্ছে, এই যে এমআর এই জায়গাটা। তার মানে ফিল্ড জিরো হলেও একটা নেট ভ্যালু অফ ম্যাগনেটাইজেশন পাওয়া যাচ্ছে, যে ম্যাগনেটাইজেশনটাকে আমরা বলছি রেমন্যান্ট ম্যাগনেটাইজেশন এমআর। তাহলে এটা হচ্ছে রেমানান্স ম্যাগনেটাইজেশন এমআর। দ্য ম্যাগনেটাইজেশন ক্যান বি রিডিউস টু জিরো বাই অ্যাপ্লাইং এ রিভার্স ফিল্ড নোন অ্যাজ কোয়ারসিভ ফিল্ড অর কোয়ারসিভিটি এইচসি। তার মানে যেটা হচ্ছে যেহেতু ফিল্ড জিরো করা সত্ত্বেও আমরা একটা রেমানেন্ট ম্যাগনেটাইজেশন পাচ্ছি, তাহলে এটাকে জিরো করতে গেলে কী করতে হবে, ফিল্ডটাকে আমাকে নেগেটিভ করে দিতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ফিল্ডটাকে এবারে নেগেটিভ দিকে বাড়িয়ে আমি যখন এই পার্টিকুলার ভ্যালুতে পৌঁছালাম, যে ভ্যালুটার মান হচ্ছে -HC, যেটাকে আমরা কোয়ারসিভ ফিল্ড বলছি, এই ভ্যালুতে আসার পরে এই যে রেমানেন্ট ম্যাগনেটাইজেশন যেটা ছিল সেটাকে আমরা এখানে জিরো করতে পারলাম, কারণ এখানে দেখা যাচ্ছে এই পয়েন্টে ম্যাগনেটাইজেশনটা হচ্ছে জিরো। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম যে ফিল্ডটাকে আমরা প্রথমে বাড়িয়েছিলাম, যখন বাড়িয়েছিলাম তখন OABCI এই পথে সে গিয়েছিল। তারপর আমরা যেটা করেছি, ফিল্ডটাকে আস্তে আস্তে কমিয়ে গেছি। জিরো করার পরও আমরা একটা ম্যাগনেটাইজেশন পেলাম, যেটাকে রেমানেন্ট ম্যাগনেটাইজেশন বলছি। এরপরে ফিল্ড ডাইরেকশনটাকে নেগেটিভ করলে আলটিমেটলি ম্যাগনেটাইজেশনটা জিরো হবে। এরপরে কি হবে, এই যে এই নেগেটিভ ফিল্ডটাকে আমি যদি আরও যদি বাড়াই, তাহলে আরও বাড়িয়ে গেলে কি হবে, সে এই পথটা ফলো করবে EF, আবার একটা স্যাচুরেশন অবস্থা দেখা যাবে। এবং এই ম্যাক্সিমাম নেগেটিভ করার পরে আমরা যদি আবার এটাকে টুয়ার্ডস জিরোর দিকে আনি, তাহলে এই পজিশনেও কিন্তু একটা রেমানেন্ট ম্যাগনেটাইজেশন পাওয়া যাবে, এটা ঠিক উল্টো দিক বরাবর। এবং তারপরে আবার যদি পজিটিভ যদি করি, তাহলে এই পজিশনে আবার নেট ম্যাগনেটাইজেশনটা জিরো হবে। অর্থাৎ এখানে যে রেমানেন্ট ম্যাগনেটাইজেশন যেটা ছিল সেটাকে আমরা এই পজিশনে জিরো করতে পারবো। এবং আরও ফিল্ড যদি বাড়িয়ে দিই, তাহলে সে এই যে KI পথটা সে ফলো করবে। তার মানে বেসিক্যালি যেটা হলো সেটা হচ্ছে যে এর পরে, অর্থাৎ পর্যন্ত আসার পরে তার যে পরবর্তী অবস্থা মানে EFGK, এইটা হচ্ছে KCIE, মানে এই পোর্শনটা ঠিক অপোজিট একটা কার্ভ। এবং এই দুটোর ব্যাখ্যাটা আমরা একইভাবে দেবো, এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়, এখানে যা সাইনটা চেঞ্জ করা হয়েছে। মানে ও থেকে কার্ভটা শুরু হওয়ার পরে OABCI, তারপরে সে ফিরে এসে আবার পর্যন্ত এলো, পর্যন্ত এসে ম্যাগনেটাইজেশনটা জিরো হলো। তার পরবর্তী ধাপ যেটা, অর্থাৎ তারপরে F পর্যন্ত এলো, F থেকে Gতে এসে তারপর Kতে এলো, K থেকে এসে আবার সে CI পজিশনে গেল। এই পার্টটা হচ্ছে আগের পার্টটার ঠিক রিভার্স পার্ট, এবং একই পদ্ধতিতে এই কার্ভটা ফলো হয়। তাহলে আমরা এই যে হিস্টেরিসিস কার্ভ যেটা আছে, সেই হিস্টেরিসিস কার্ভটাকে আমরা ব্যাখ্যা করলাম। দ্য ক্লোজড লুপ CEKFC ইজ কল্ড দ্য হিস্টেরিসিস লুপ। ক্লোজড লুপ CEKFC মানে হচ্ছে এই CEFKC, আরেকবার আমরা দেখে নিই, সেটা হচ্ছে CEFKC। এই যে পুরো লুপটা মানে সি থেকে শুরু হচ্ছে, সি থেকে ইতে এলো, থেকে এফে এলো, এফ থেকে জি হয়ে কেতে এলো, এবং কে থেকে আবার সিতে পৌঁছালো। তাহলে এই যে পুরো যে কমপ্লিট যে লুপ যেটা রয়েছে, এই লুপটার নাম হচ্ছে হিস্টেরিসিস লুপ।
এ সিমিলার লুপ ইজ অবটেন্ড বাই প্লটিং বি ভার্সেস এইচ। আমরা যদি অন্য একটা কার্ভ প্লট করি, এখানে আমরা আরেকবার দেখে নিই, এই যে হিস্টেরেসিস কার্ভে আমরা কি প্লট করছি, এইচ ভার্সেস এম প্লট করছি। এম মানে কি, এম মানে হচ্ছে ম্যাগনেটাইজেশন, এইচ মানে হচ্ছে এক্সটার্নাল ফিল্ড। তো এই যে এম প্লট না করে আমরা যদি বি প্লট যদি করতাম, এম এর জায়গায় যদি বি প্লট যদি করতাম, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড, বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এইচ মানে হচ্ছে এটাও ম্যাগনেটিক ফিল্ড, বাট এটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা দিচ্ছি, তাহলে একই ধরনের কার্ভ পাওয়া যেত, কোনো তফাৎ থাকতো না। খালি একটাই তফাৎ যেটা থাকতো সেটা হচ্ছে যে দ্য লাইন সিআই ইন দিস কার্ভ ইজ নেভার প্যারালাল টু দ্য ফিল্ড অ্যাক্সিস। মানে এই যে এখানে যে সিআই পোর্শন যেটা আছে এটা এক্সটার্নাল ফিল্ডের সঙ্গে একেবারেই প্যারালাল আছে, কিন্তু সেই ক্ষেত্রে এই সিআইটা এইজের সঙ্গে পুরোপুরি প্যারালাল না হয়ে একটু টিল্টেড, অর্থাৎ এরকম অবস্থায় থাকে, মানে ঠিক প্যারালাল হবে না। সেটা হচ্ছে বি ভার্সেস এইচ কার্ভ, কিন্তু কার্ভের যে নেচারটা সেম, একই রকমের হিস্টেরেসিস লুপ পাওয়া যাবে। দ্য হিস্টেরেসিস কার্ভস আর কোয়াইট ইম্পর্ট্যান্ট in determining the quality of a magnetic material and selecting the material for a particular application। তার মানে যেটা হচ্ছে যে এই হিস্টেরেসিস কার্ভ যেটা আছে সেটা একটা পার্টিকুলার ম্যাগনেটিক মেটেরিয়ালের কোয়ালিটি সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়, এবং এই হিস্টেরেসিস লুপ দেখে আমরা এই ম্যাগনেটিক মেটেরিয়ালগুলোকে বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমরা ইউজ করতে পারি। তাহলে আশা করি আমরা এই হিস্টেরেসিস লুপ সম্বন্ধে ধারণা দিতে পেরেছি। এই লেকচার শোনার জন্য ছাত্রছাত্রীদের ধন্যবাদ।